একজন সিরিয়াল কিলার তার প্রতিশোধ মেটানোর জন্য কোনো কারণ ছাড়াই বিবাহিত পুরুষদের হত্যা করতে থাকে। তাকে থামানোর দায়িত্ব পড়ে এক অবসরপ্রাপ্ত মাতাল পুলিশ অফিসারের উপর। কিন্তু সে কিভাবে পারবে এই নৃশংস খুন আটকাতে? এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের দেখতে হবে 2013 সালে রিলিজ হওয়া ক্রাইম থ্রিলার মুভি মেমোরিজের এক্সপ্লেনেশন। এই মুভিটা লাস্টে যে টুইস্ট আছে, সত্যি কথা বলতে এটা দেখার পর তোমরা হয়তো আকাশ থেকে পড়বে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা দম্পতিকে দেখতে পাই যারা মূলত শপিং করে বাড়ি ফিরছিল। সেই কাপল শপিং করে যখন পার্কিং লটে হাঁটছিল তখন তার স্ত্রী খেয়াল করে যে তার হাজবেন্ডের কোনো সাড়া শব্দই নেই। সে অবাক হয়ে পিছনে তাকাতেই দেখে তার স্বামীর হাতে থাকা শপিং ব্যাগগুলো মাটিতে পড়ে আছে, কিন্তু কোথাও তার স্বামীর টিকিটিও নেই। ঠিক তখনই আমরা দেখতে পাই যে কেউ একজন তার স্বামীকে টেনে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এর পরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদেরকে 3 দিন পরের সিন দেখানো হয়। এখানে একজন দুধওয়ালা দুধ দেওয়ার জন্য ভোরবেলাও কোথাও যাচ্ছিল, তখন সে কোনো একটা জিনিস দেখে ভয়ে নিচে পড়ে যায়। আর ক্যামেরা ঘোরালেই আমরা দেখতে পাই যে দুধওয়ালা আসলে একটা ঝুলন্ত লাশ দেখে ভয় পেয়ে গেছে। কোনো এক সিরিয়াল কিলার লোকটাকে নির্মমভাবে হত্যা করে একটা গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এখন এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্তের দায়িত্ব নেয় অফিসার বিনোদ। অনুসন্ধানের মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তির নাম অরবিন্দ এবং 3 দিন আগেই তার নিখোঁজ হওয়ার রিপোর্ট করা হয়েছিল। পুলিশ দ্রুতই তার দেহ ময়না তদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠালে ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায় যে খুনি সার্জিক্যাল নাইফ দিয়ে অরবিন্দর বুকে একাধিক আঘাত করেছে, আর যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এছাড়াও ফরেনসিক বিশেষজ্ঞ জানায় যে খুনি অরবিন্দের শরীরে একসঙ্গে আঘাত করেনি, বরং ধীরে ধীরে একের পর এক ক্ষত সে সৃষ্টি করেছে। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল অরবিন্দকে দ্রুত হত্যা না করে তাকে প্রচন্ড যন্ত্রণা দিয়ে মারা। যাই হোক, পরের দিন পুলিশ অফিসার বিনোদ যায় অরবিন্দের শ্বশুর বাড়িতে এবং আরবিন্দের স্ত্রী জেন্সিকে জিজ্ঞেস করে যে আরবিন্দের সাথে কি কারো কোনো শত্রুতা ছিল কিনা। তখন জেন্সির বাবা বলে যে আরবিন্দ অনেক ভালো ছেলে ছিল আর তার সাথে কখনোই কারো শত্রুতা থাকতে পারে না। তখন বিনোদ জেন্সির হাবভাব দেখে বুঝতে পারে যে তার স্বামী মারা গেলেও এর কোনো প্রভাব তার মধ্যে পড়েনি, উল্টো সে সেজে গুজে তাদের সামনে নিশ্চিন্ত মনে বসে আছে। এর জন্য অফিসার বিনোদ এবার জেন্সির উপরে সন্দেহ করা শুরু করে। এরপর সে আরো জানতে পারে যে বিয়ের আগে জেন্সির একজন মুসলমান ছেলের সাথে সম্পর্ক ছিল। তখন জেন্সির বাবা এই বিষয়টা জানতে পেরে দ্রুত জেন্সির বিয়ের সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার সাথে পরিচয় হয় অরবিন্দর এবং অরবিন্দ জেন্সির অতীত সম্পর্কে জানা সত্ত্বেও জেন্সিকে বিয়ে করে নেয়। কিন্তু এই বিয়েতে জেন্সির আসলে কোনো ইচ্ছাই ছিল না। এই সব কথা শুনে বিনোদের মনে হতে থাকে যে জেন্সির যেই মুসলিম ছেলেটিকে পছন্দ করত তার সাথে মিলে হয়তো সে তাকে মারার প্ল্যান করেছিল। তাই বিনোদ দ্রুত সে মুসলমান ছেলেটির সন্ধান বের করে এবং গ্রেফতার করে তাকে কাস্টাডিতে নিয়ে আসে। পরের দিন বিনোদ যখন পুলিশ স্টেশনে ঢুকতে যায় তখন মিডিয়ার লোকেরা অফিসার বিনোদকে মার্ডারের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করতে থাকলে বিনোদ জানায় যে তদন্ত চলছে, আমরা খুব শীঘ্রই সেই খুনিকে ধরে ফেলবো। তখন মিডিয়ার মধ্যে থেকে ভার্সা নামের এক মেয়ে বিনোদকে জিজ্ঞেস করে যে আপনি কি ভয় পাচ্ছেন আমাদের এই কেসের ব্যাপারে কিছু বলতে? তখন বিনোদ বলে আপনি তো জানেনই পুলিশের কিছু নিয়ম আছে, আমরা ভিতরের কোনো খবর আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারবো না, জাস্ট এটাই বলবো যে আমরা খুনিকে ধরে ফেলেছি আর ভয় পাওয়ার এখানে কিছু নেই। পরের দৃশ্যে আমরা আরো একটা দম্পতি এবং তাদের একমাত্র ছেলেকে দেখতে পাই যারা মূলত মুভি দেখে বাড়ি ফিরছিল। বাড়িতে প্রবেশ করার সময় তারা দেখতে পায় যে তাদের বাড়ির মেন গেটটা আগে থেকে কেউ খুলে রেখেছে। তাই তারা গাড়িটিকে বাড়ির ভিতরে পার্ক করে বাপ ছেলে চলে যায় সেই গেটটাকে বন্ধ করতে এবং তার স্ত্রী চলে যায় ঘরের ভিতর। তবে কিছুক্ষণ পর তার স্ত্রী ফ্রেশ হয়ে বাইরে আসলে লক্ষ্য করে যে তার স্বামী এবং ছেলে এখনো ঘরে ফেরেনি, যার ফলে সে তাদেরকে খুঁজতে গিয়ে গেটের দিকে যায় এবং তার ছেলেকে সেখানে সে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু অনেক খোঁজার পরেও সে তার স্বামীকে আর খুঁজে পায় না। পরের দৃশ্যে আমাদেরকে একজন লোক দেখানো হয় যে কেউ একজনকে তার বন্দুক নিচু করতে বলছে। সেখানে আমরা একজন মহিলা এবং তার মেয়েকে দেখতে পাই, যেখানে মেয়েটি কাউকে বাবা বলে ডাক দিলে সিন কাট হয় এবং আমরা বুঝতে পারি যে এই লোকটি মূলত একটা বারে বসে এই সব স্বপ্নগুলো দেখছিল, যার নাম অ্যালেক্স। অ্যালেক্স মূলত পুলিশের একজন সাবেক দক্ষ অফিসার ছিল, কিন্তু এখন সে সবসময় নেশায় বুঁদ হয়ে থাকে। এই মদের নেশায় ডুবে থাকার আসল কারণ হচ্ছে তার সাথে ঘটে যাওয়া একটা অতীতের খারাপ কাহিনী, যেটা আমরা এখন জানতে পারবো। আসলে অ্যালেক্স একবার একটা মিশনে গিয়ে একজন টেররিস্টের ভাইকে এনকাউন্টার করে মেরে ফেলে, যার কারণে সেই টেররিস্ট অ্যালেক্সকে একদিন হুমকি দিয়ে বলে যে যেভাবে তুই আমার ভাইকে মেরেছিস আমিও ঠিক একইভাবে তোর পরিবারকে মেরে ফেলবো। এর জন্য সরকারের তরফ থেকে অ্যালেক্সের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু 1 বছর পার হলেও যখন সেই টেররিস্ট অ্যালেক্সের পরিবারের উপর কোনো ধরনের হামলার চেষ্টা করেনি, তখন সরকার অ্যালেক্সের পরিবারের সুরক্ষাটা একটু কমিয়ে দেয়। আর ঠিক তখনই সেই টেররিস্ট অ্যালেক্সের মেয়ে এবং স্ত্রীকে কিডন্যাপ করে নেয়। অ্যালেক্স তার মেয়ে এবং স্ত্রীকে বাঁচাতে সেই টেররিস্টের কাছে যায় এবং বারবার রিকোয়েস্ট করতে থাকে যেন তারা তাদেরকে ছেড়ে দেয়।
কিন্তু টেররিস্টের মনে ছিল বদলার আগুন। তাই সে অ্যালেক্সকে বলে যে আমি তোকে মারবো না, কারণ আমি তোকে এটা অনুভব করাতে চাই যে আপনজন হারানোর কষ্ট আসলে কেমন। এরপর সেই টেররিস্ট তাদের দিকে বন্দুক তাক করলে অ্যালেক্স সেই টেররিস্টের বুকে গুলি মেরে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই টেররিস্ট নিজে মারা যাওয়ার আগে অ্যালেক্সের স্ত্রী এবং বাচ্চার মাথায় গুলি করে তাদের হত্যা করে। আর এরপর থেকেই অ্যালেক্স এতটাই ভেঙে পড়ে যে সে তার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে সারাদিন মদের নেশায় ডুবে থাকে। পরের দৃশ্যে আমরা অ্যালেক্সের ভাই সানজুকে দেখতে পাই, যে মূলত একটা নতুন গাড়ি কিনে তার মাকে দেখানোর জন্য তার বাড়িতে নিয়ে এসেছে। নতুন গাড়ি দেখে অ্যালেক্সের মা তাকে প্রশ্ন করে যে তুই গাড়ি কেনার জন্য এত টাকা পেলি কোথায়? জবাবে সে জানায় আমি আমার বাইকটা বিক্রি করে দিয়েছি আর ব্যাংক থেকে কিছুটা লোন নিয়েছি। এটা শুনে অ্যালেক্সের মা রেগে গিয়ে সানজুকে বলে তোর ভাই এত কষ্ট করে তোকে একটা বাইক কিনে দিয়েছে, আর তুই কিভাবে পারলি এই বাইকটা বেচে দিতে? এছাড়াও তুই যে ব্যাংক থেকে লোন তুলেছিস সেটা আবার তুই পরিশোধ করবি কি করে? এই সব শোনার পর সানজু তার ভাইয়ের কথা শুনে অনেক রেগে যায় এবং সে তার মাকে বলে যে মা, আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি এবং দ্রুতই বিয়ে করতে যাচ্ছি, তারাই আমার গাড়ির বাকি লোন পরিশোধ করে দেবে। এছাড়া আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, তাই তুমি আমাকে আমার সম্পত্তির ভাগের অংশ দাও। এই সব কথা শুনে অ্যালেক্সের মা প্রচন্ড রেগে যায় এবং সানজুকে থাপ্পড় দিতে যাবে। ঠিক তখনই অ্যালেক্স এসে তার মাকে আটকায় এবং সানজুকে বলে তুই দ্রুত কাগজপত্র ঠিক কর, আমি তোকে তোর ভাগের অংশ দিয়ে দেব। এরপর অ্যালেক্স মন খারাপ করে চলে যায় একটা মদের দোকানে এবং দুটো মদের বোতল কিনে বাসায় চলে আসে। ঠিক তখনই ভার্সা নামে সেই সাংবাদিক অ্যালেক্সকে মদ নিয়ে যাওয়া অবস্থায় দেখে ফেলে এবং সেটা একটা ছবি তুলে নেয়। এরপর আমরা দেখতে পাই কিছু বাচ্চাকে একটা খালের মধ্যে গোসল করতে। ঠিক তখনই তারা কিছু একটা দেখে অনেক শকড হয়ে যায় এবং ক্যামেরা ঘোরালে আমরা দেখতে পাই যে সেই মহিলার স্বামী ঠিক একইভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে অফিসার ভিনোদ যে মুসলমান ছেলেটাকে গ্রেফতার করেছে সে আসলে আসল খুনি নয়, মানে খুনি এখনো স্বাধীনভাবে বাইরে ঘোরাফেরা করছে। অন্যদিকে মিডিয়াতে প্রচার হতে থাকে যে পুলিশ কেস সলভ করতে না পেরে এখন নির্দোষ লোকদেরকে খুনের আসামি বানাচ্ছে। এরপর সেই লোকটির বডিও যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তখন সেই ফরেন্সিক রিপোর্টারও বলে যে ওই একই স্টাইলে তাকে খুন করা হয়েছে। অনেক কষ্ট দিয়ে তাকে খুন করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। এখন পুলিশের উপর যেহেতু মিডিয়ার একটা প্রেশার আছে, তাই এই স্টেটের সবচেয়ে বড় অফিসার ডিজিপি মেননকে ফোন করে জানায় যে একজন দক্ষ অফিসার নিয়ে দ্রুত এই কেসটা সলভ করতে। এরপর ডিজিপি মেনন ফোনটা রেখে দিয়ে যখন অফিসের দিকে যেতে থাকে তখন অ্যালেক্সকে মাতাল অবস্থায় পার্কে ঘোরাঘুরি করতে দেখতে পায়। পরের দিন সকালে মেনন চলে যায় অ্যালেক্সদের বাড়িতে এবং অ্যালেক্সকে কেক্সের ব্যাপারে সব খুলে বলে। কিন্তু আমরা তো জানি অ্যালেক্স তার মেয়ে ও স্ত্রীকে হারানোর পর থেকে পুরো ডিপ্রেশনে চলে গিয়েছে, তাই সে এই কেসটাকে পুরোপুরি নাকচ করে দেয়। সে বলতে থাকে পুলিশকে আমি আর এখন কোনো সাহায্য করব না, কারণ পুলিশের যখন আমার পরিবারের প্রয়োজন ছিল তখন তারা কিছুই করতে পারেনি। এই সব কথাগুলো শুনে ডিজিপির অনেক মন খারাপ হয় আর বাইরে এসে অ্যালেক্সের মাকে বলে আপনি একটু অ্যালেক্সকে বোঝান, কারণ অ্যালেক্স যদি এই কেসে একটু মনোযোগ দেয় তাহলে হয়তোবা সে তার অতীতের থেকে বেরিয়ে আসতে পারবে। সেই রাতেই সানজু তার ভাগের অংশের কাগজপত্র নিয়ে আসলে অ্যালেক্স সেগুলোতে সাইন করে দেয়। এরপর সানজু তার মাকে জানায় যে সে বিয়ে করতে যাচ্ছে এবং শুধুমাত্র সে তার মাকেই এই বিয়ের দাওয়াত দেয়। তবে এই সব শুনে অ্যালেক্সের মা প্রচন্ড রেগে গিয়ে বলে যে তোর ভাইকে একবারও বলার প্রয়োজন মনে করলি না? তখন সানজু বলে ও আমার বিয়েতে এসে যদি মাতলামি করে তাহলে আমার শ্বশুরবাড়ির মানুষ কি মনে করবে? এই সব কথা শুনে অ্যালেক্সের প্রচন্ড মন খারাপ হয়, কারণ ছোটবেলা থেকেই সে তার ভাইকে ছেলের মতন লালন পালন করেছে। কিন্তু সব দুঃখ চাপা রেখে সে সানজুকে বলে তুই চিন্তা করিস না, আমি সেখানে যাব না, মা একাই যাবে। তখন অ্যালেক্সের মা তুই না গেলে আমিও যাব না বললে অ্যালেক্স তার মায়ের উপরে রাগারাগি করতে থাকে এবং এটা বলে যে এটা তো তোমারই ছেলে, তোমার অবশ্যই যাওয়া উচিত। তবে অনেকক্ষণ পর নিজের মাথা ঠান্ডা হয়ে গেলে সে ভাবতে থাকে যে মায়ের প্রতি সে শুধু শুধুই রাগ করেছে, তাই সে তার খারাপ ব্যবহারের জন্য মায়ের কাছে ক্ষমা চায়। অ্যালেক্সের মাও তাকে ক্ষমা করে দেয় এবং অ্যালেক্সকে সেই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে বলে। এখন মায়ের কথা রাখার জন্য অ্যালেক্সও এই কেসটা নিতে এবার রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা অ্যালেক্সকে ডিজিপির রুমে বসে থাকতে দেখতে পাই। তবে এইখানে দেখা যায় অ্যালেক্সের ব্যাপারে পত্রিকায় একটা আর্টিকেল ছাপানো হয়েছে যেখানে লেখা ছিল যে এই হচ্ছে অবসরপ্রাপ্ত পুলিশদের অবস্থা, যারা এখনো পথে ঘাটে মাতলামি করে বেড়াচ্ছে। এখন এই ধরনের একটা ব্যাড রেপুটেশনের কারণে পুলিশের কর্মকর্তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই কেসটা সমাধান করার জন্য অ্যালেক্সের সহযোগিতা নেবে ঠিকই, কিন্তু তাকে এটা আনঅফিসিয়ালি করতে হবে। তার মানে সবাই ভাববে যে এই কেসটা সমাধান করছে অফিসার বিনোদ, কিন্তু আসলে এই কেসটা নিয়ে কাজ করতে থাকবে অ্যালেক্স। এরপর ডিজিপি চলে যায় ভার্সা নামে সেই সাংবাদিকের কাছে যে অ্যালেক্সের ওই ছবিটা তুলেছিল।
সে জানায় তুমি মোটেও ঠিক করনি অ্যালেক্সের ব্যাপারে এরকম একটা নিউজ ছাপিয়ে। তুমি না ওর ব্যাপারে আসলে কিছুই জানো না। ও আমাদের ডিপার্টমেন্টের এমন একজন অফিসার ছিল যে পুরো 10 জন অফিসারের সমান। সে অ্যালেক্সের সাথে ঘটে যাওয়া সেই অতীতের খারাপ কথা সবকিছু খুলে বললে ভার্সা তার নিজের ভুল বুঝতে পারে। অ্যালেক্সের মতন অফিসার হচ্ছে আমাদের দেশের সম্পদ। তোমরা যদি সেই সম্পদের ব্যাপারে না জেনে এমন উল্টাপাল্টা নিউজ করো তাহলে এটা আমাদের ডিপার্টমেন্টের জন্যই লজ্জা। ওদের মতন অফিসারদের জন্য আমাদের দেশের বিভিন্ন ক্রাইম থেকে বেঁচে যায়। এরপর মেনন ভার্সাকে জিজ্ঞেস করে যে অ্যালেক্স যে একজন পুলিশ অফিসার এটা তোমাকে কে বলেছে? জবাবে ভার্সা বলে এটা আমাকে অফিসার বিনোদ বলেছে এবং সে আমাকে এই নিউজটা করতে বলেছিল। তখন মেনন বলে বিনোদ তোমাকে বললো আর তুমি বিশ্বাস করে নিলে? একটু ইনভেস্টিগেশন করার প্রয়োজন মনে করলে না? কিন্তু ভার্সার কাছে এর কোনো উত্তর ছিল না এবং সে মেননকে তার কাজের জন্য সরি বলে। আসলে অফিসার বিনোদ অনেক আগে থেকেই অ্যালেক্সকে চিনত এবং সে অ্যালেক্সকে অনেক হিংসা করত, কেননা অ্যালেক্স ছিল তার কাজে অনেক দক্ষ, যার কারণে সে চাচ্ছিল না যে বড় বড় অফিসারদের ভরসা তার থেকে সরে যাক। যাক, পরের দৃশ্যে আমরা অ্যালেক্সকে একটা পার্কে বসে থাকতে দেখি। এরপর সেখানে ভার্সা এসে তার কাজের জন্য সরি বললে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে সরি বলছে। আমি না বুঝে এই ভুলটা করে ফেলেছি। তখন অ্যালেক্স জানায় যে না ঠিকই আছে, চিন্তা করার দরকার নেই, আমি এই কেস থেকে সরে এসেছি। তবে এটা শুনে ভার্সা বলে প্লিজ এমনটি করবেন না, কারণ এই কেসে আপনার সহায়তা পুলিশের অনেক প্রয়োজন। জবে অ্যালেক্স জানায় সরি, আমি কারো অর্ডার শুনতে পছন্দ করি না। কিন্তু সেদিন রাতেই আমরা অ্যালেক্সকে পুলিশ স্টেশনে দেখতে পাই। এরপর থেকেই আমরা অ্যালেক্সকে দিন রাত সেই কেস নিয়েই ইনভেস্টিগেশন করতে দেখি, কিন্তু এর মধ্যে সে তেমন কিছুই খুঁজে পায় না। অ্যালেক্স মার্ডার হওয়া সেই দুই পরিবার এবং ফরেন্সিক রিপোর্টারের কাছেও যায়, কিন্তু সেখানেও তেমন কোনো ক্লু সে খুঁজে পায় না। এদিকে পরের দিন সঞ্জুর বিয়ে ছিল, তাই সে চলে যায় চার্চে এবং দূর থেকেই তার ভাই ও তার ওয়াইফকে দেখে নেয়। এরপর আমাদের বেশ কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যালেক্স ও বিনোদ তার দলবল নিয়ে একটা জঙ্গলে আসে। কেননা এই গ্রামবাসীরা একটা বাইক পড়ে থাকতে দেখে তাদের মনে হচ্ছিল যে বাইকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই তখন একজন পুলিশ বিনোদকে জানায় যে এই বাইকের মালিক কাল থেকে নিখোঁজ রয়েছে, যার কমপ্লেন পুলিশ স্টেশনে দেওয়া হয়েছে। এছাড়া আমরা আশেপাশের সকল হসপিটালগুলো চেক করে জানতে পেরেছি যে কাল রাতে অ্যাক্সিডেন্ট হওয়া কোনো রোগী সেখানে ভর্তি হয়নি। তখন অ্যালেক্স সে বাইকের কাছে গিয়ে লক্ষ্য করে যে বাইকের হ্যান্ডেলে কিছু লাল রং লেগে আছে এবং মাটির মধ্যে কিছু জুতোর ছাপ দেখা যাচ্ছে। সে পুলিশকে বলে এই জুতোর ছাপের ছবি এবং স্যাম্পল নিয়ে নিতে, কারণ এটা খুনির হতে পারে। তখন বিনোদ জানায় যে এই জুতোর ছাপ তো যে কারোরই হতে পারে। তখন অ্যালেক্স বলে গ্রামের মানুষরা এই ধরনের জুতো পরার সম্ভাবনা অনেক কম। এছাড়া বাইকটি যেখানে পড়ে রয়েছে সেখানে একই জুতার দু ধরনের ছাপ রয়েছে, তার মানে খুনি যখন বাইকের কাছে গিয়েছিল তখন তার হাতে কিছু না থাকায় জুতোটি মাটির অনেক কম দেবেছে। এরপর যেহেতু খুনি ফেরার সময় লাশটাকে বহন করছিল তাই তার জুতোর ছাপটা মাটিতে বেশি পড়েছে। এরপর অ্যালেক্স একটা টায়ারের দাগ দেখিয়ে পুলিশকে বলতে থাকে এটা হচ্ছে একটা জিপ গাড়ির টায়ার, মানে খুনি সেই লোকটাকে তার জিপ গাড়িতে করে নিয়ে গেছে, যার রং হবে লাল, কেননা আমি সেই বাইকের হ্যান্ডেলে লাল রং লাগতে দেখেছি। তখনই আমাদেরকে সেই দৃশ্যটা দেখানো হয় যেখানে খুনি আগে থেকে লাল সাদা কালারের জিপ নিয়ে দাঁড়িয়েছিল। এরপর যখনই সে বাইকে থাকা লোকটা তার জিপের পাশে দিয়ে যেতে থাকে ঠিক তখনই খুনি দরজাটি খুলে দেয়, আর যার কারণে লোকটা বাইক থেকে ছিটকে পড়ে। এর পরের দৃশ্যে অ্যালেক্সকে দেখা যায় সেই কেস রিলেটেড ফাইলগুলো চেক করছে, কিন্তু এখনো সে এর ভিতরে কেমন কিছু খুঁজেই পায়নি। এছাড়াও দুটো লাশের গায়ে সার্জিক্যাল নাইফ দিয়ে কিছু লেখা ছিল, যার ভাষাটা অ্যালেক্স ঠিকমতো বুঝতে পারছে না। তাই সেই ভাষা রিলেটেড সে বিভিন্ন বই পড়ে সেগুলোকে প্রথমে বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু অ্যালেক্স সেখানেও কিছু খুঁজে পায় না। তাই সে রেগে গিয়ে একটা বই ছুঁড়ে মারলে বইটা গিয়ে লাগে জেসুসের একটা ক্রসের মধ্যে, আর যার কারণে ক্রসটি গিয়ে পড়ে ছড়িয়ে ছিটে থাকা ছবিগুলোর উপর, এবং তখনই তার নজর পড়ে জেসুসের ক্রসটার উপরে, যেখানে জেসুস ঠিক তেমন ভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল যেমনটা খুনিদেরকে ঝুলিয়ে রাখা হয়। তাই অ্যালেক্স ধারণা করে নেয় যে এই ভাষাটি খ্রিস্টান ধর্মেরই কোনো একটা ভাষা হবে। এর জন্য সে চলে যায় পরিচিত এক চার্চে এবং সেখানের ফাদারকে এই ভাষাগুলো দেখালে ফাদার এই বিষয়ে কিছু বলতে পারে না। তখন ফাদার তাকে বলে যে তুমি এই ভাষাগুলো আমার কাছে রেখে যাও, আমি কালকের মধ্যে কিছু একটা বের করে তোমাকে জানাবো। ঠিক তখনই অ্যালেক্সের নজর পড়ে জিজাসের একটা ছবির উপর এবং সে ফাদারকে জিজ্ঞেস করে জিজাস কোন ভাষায় কথা বলতো। জবে ফাদার বলে যে জিজাস তো অ্যারামাইক ভাষায় কথা বলতো। ঠিক তখনই অ্যালেক্স বুঝতে পারে যে খুন হওয়া দুজনের গায়ে আসলে অ্যারামাইক ভাষায় কিছু লেখা ছিল, আর এখানেই সিন কাট হয়ে গেলে আমাদেরকে আবারও অ্যালেক্স দেখানো হয়। এরপর অ্যালেক্স বাসায় এসে ইন্টারনেটের মাধ্যমে সে সব অর্থগুলো বের করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা অ্যালেক্সকে এই কেসের ব্যাপারে আপডেট দিতে মেনন ও বিনোদের কাছে দেখতে পাই।
এখানে অ্যালেক্স বলে খুনি লাশ দুটোকে তেমন ভাবে বেঁধে রেখেছিল যেমন জিসাসকে বেঁধে রাখা হয়। এছাড়াও তিনি যে ভাষায় কথা বলতো কিলার সেই লাশ দুটোতেও ঠিক একই ভাষার কিছু একটা লিখে রেখেছে। এছাড়াও জিসাস যেমন অন্য পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নিজের জীবন বলি দিয়েছিল, ঠিক তেমন কিলাররাও তাদের স্ত্রীদের পাপ প্রায়শ্চিত্ত করার জন্য তাদের স্বামীদের জীবন বলি দিচ্ছে। এখানে অ্যালেক্স আরো বলে খুনি ভুক্তভোগীদের শরীরে ছুরি দিয়ে কিছু একটা লিখেছিল যা ছিল অ্যারামাইক ভাষায়। প্রথমে যাকে খুন করা হয়েছিল তার বুকে লেখা ছিল ৫ম অধ্যায়ের ৩ নম্বর লাইন, যা বাইবেলের দিকে নির্দেশ করে। সেই নির্দেশে বলা আছে যে খারাপ চরিত্রের নারীদের ছোট হয় মধুর চেয়েও মিষ্টি, কিন্তু শেষ পর্যন্ত তা হয় দ্বিমুখী তলোয়ারের মতো বিপজ্জনক। অন্যদিকে দ্বিতীয় নিহত ব্যক্তির বুকের অধ্যায় ও নাম্বারটি যদি আমরা ডিকোড করি তাহলে সেখানে লেখা ছিল আমি এখন শুধুমাত্র তাদের জন্যই পুরনো গানের মতো যারা আমাকে ছেড়ে এখন চলে গেছে। এরপর অ্যালেক্স বলতে থাকে প্রথম হত্যাকাণ্ডে খুনি ইঙ্গিত দিয়েছে যে সে নারীদের কতটা ঘৃণা করত, আর দ্বিতীয় হত্যাকাণ্ড ইঙ্গিত করে তাদের স্ত্রীর প্রতি যাদের সাথে তারা একসময় গভীর সম্পর্ক ছিল। আমার ধারণা যদি সঠিক হয় তাহলে আমরা সেই মহিলাদের মাধ্যমেই খুনির কাছে পৌঁছাতে পারবো। তাই যত দ্রুত সম্ভব সেই মহিলাদের সঙ্গে আমাদের একটা মিটিং ফিক্স করিয়ে দিন। এরপর সেখানে যাওয়ার সময় অ্যালেক্স ডিজিপিকে বলে আজকে যদি কিছু পারেন তাহলে পুলিশের মহড়াটা একটু বাড়িয়ে দিয়েন, কারণ আজ রাতে আরো একটা খুন হতে যাচ্ছে। সেই কথা মতো সত্যিই ওই রাতে আরো একটা ব্যক্তি ঝুলন্ত অবস্থায় লাশ খুঁজে পাওয়া যায়। তবে এবার লাশটা খুঁজে পেয়েছিল একজন পুলিশ কনস্টেবল, যে মূলত সেই সময় জেল থেকে পালিয়ে যাওয়া এক মহিলা কয়েদির পিছু করছিল। এছাড়া সেই কনস্টেবল যেই জায়গাটা তার লাশ দেখেছিল সেখানে রেইনকোট পরা একজন লোককেও সে দেখতে পায়। কিন্তু একটা ট্রেনের শব্দে সেই কনস্টেবল যখন একটু ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে তখন রেইনকোট পরা লোকটি সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে কনস্টেবল ধারণা করে নেয় যে এটাই হয়তো সেই খুনি হবে। কিন্তু সেই কনস্টেবল তার চেহারা দেখতে পায়নি, কারণ তার পুরো শরীর রেইনকোট দিয়ে ঢাকা ছিল। পরের দিন সকালে অ্যালেক্স ঘটনাস্থলে এসে সেই কনস্টেবলের সাথে কথা বলে জানতে পারে যে সেখানে একটা জিপ গাড়িও ছিল, কিন্তু অন্ধকার থাকার কারণে সে গাড়ির কালারটা ভালোভাবে বুঝতে পারেনি। তবে সে এটা শিওর যে গাড়িটার কালার অনেক ডিপ ছিল। এরপর অ্যালেক্স ঘটনাস্থল ভালোভাবে তদন্ত করে ডিজিপির কাছে যায় এই কেসের আপডেট দিতে। এখানে সে একটা ভালো লিড বলে। সে জানায় যে খুনি হচ্ছে একজন প্রতিবন্ধী, কারণ দুটো ক্রাইম সিনে পায়ের ছাপ পর্যবেক্ষণ করে সে লক্ষ্য করেছে যে খুনির ডান পায়ের তুলনায় বাম পায়ের জুতোর গভীরতাটা কিছুটা বেশি। আর এটা তখনই সম্ভব যখন একটা মানুষের একটা পা অন্য পা থেকে ছোট হয়, যার ফলে ছোট পায়ের উপরে চাপ বেশি পড়ে। এরপর অ্যালেক্স নিহত দুই ব্যক্তির স্ত্রীদের সঙ্গে দ্রুত মিটিং ফিক্স করে দেওয়ার জন্য ডিজিপিকে রিকোয়েস্ট করে। পরের দৃশ্যে আমরা অ্যালেক্সকে নিহত প্রথম দুজন স্ত্রীর সঙ্গে দেখা করতে দেখি, যারা মূলত একে অপরের পূর্ব পরিচিত ছিল। তখন অ্যালেক্স তাদের প্রশ্ন করে যে তারা একে অপরকে কিভাবে চেনে। জবে তারা জানায় আসলে আমরা কলেজ শেষ করে এন্ট্রেন্স এক্সামের জন্য যখন ক্যারিয়ার টপ নামের একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম তখন থেকে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তখন অ্যালেক্স তাদেরকে জিজ্ঞেস করে যে তাহলে কোচিং এ পড়ার সময় তোমাদের সাথে কি কোনো আজব কিছু ঘটেছিল, বা সেখানে তোমরা এমন কিছু করে এসেছিলে যার কারণে কেউ তোমাদের উপর প্রতিশোধ নিতে পারে। তবে এই সব কথা শুনে তারা জানায় যে না, এমন কোনো কিছু তো তাদের মনে পড়ছে না। তখন অ্যালেক্স তাদেরকে একটা ছবি দেখিয়ে ওনাকে চেনেন কিনা জিজ্ঞেস করলে তারা বলে হ্যাঁ চিনি তো, এটা তো আমাদের বান্ধবী ভিনেলা। তখন অ্যালেক্স বলে ওনার স্বামীকেও ঠিক আপনার স্বামীর মতোই হত্যা করা হয়েছে। এরপর অ্যালেক্স তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের কোচিং এ কি এমন কোনো ছেলে ছিল যার পায়ে কিছু সমস্যা ছিল? আর এটা শুনে তাদের দুজনের কিছু মনে পড়ে এবং বলে আমাদের গ্রুপে মোট 5 জন মেয়ে ছিল। একবার কোচিং এর হোস্টেলে আমরা 5 বান্ধবী অ্যাডাল্ট বই দেখছিলাম, কিন্তু তখনই আমাদের হোস্টেলের ওয়ার্ডেন পার্বতী ম্যাম চলে আসেন, যিনি ছিল কোচিং মালিক ইসাক স্যারের ওয়াইফ। ইসাক স্যার এবং পার্বতী ম্যাম মানুষ হিসেবে অনেক ভালো ছিল এবং তাদের পড়ানোর স্কিলটা এতটাই ভালো ছিল যে তাদের কোচিং এ দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা পড়তে আসতো। পার্বতী ম্যামের আনান নামের এক পালক ভাই ছিল যে একটু লেংড়িয়ে হাঁটতো। আনান পড়ালেখায় অনেক ভালো ছিল এবং সে বাইবেল পড়তে বেশি ভালোবাসতো, কিন্তু সে তেমন কারোর সাথে কথা বলতো না। তবে তার রাগটা একটু বেশিই ছিল। ছোটখাটো বিষয় নিয়ে সে এতটাই রাগ দেখাতো যে তার রাগ দেখে যে কেউ ভয় পেয়ে যেত। তো ম্যাম যখন আমাদেরকে সেই অ্যাডাল্ট বই দেখতে দেখে ফেলে তখন ম্যাম এই সব কিছু আমাদের বাবা মাকে বলে দেবে বললে আমরা বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকি। কিন্তু ম্যাম আমাদের কোনো কথা না শুনে সবকিছু ইসাক স্যারকে বলে দিলে স্যার আমাদের গার্ডিয়ান ডেকে সবার সামনে অপমান করে। তখন আমরা লজ্জায় আমার বাবা মার দিকে তাকাতেও পারছিলাম না। আমাদের এই ঘটনা সেই সময় পুরো কোচিং এ ছড়িয়ে পড়ে, ফলে সবাই আমাদের সাথে এই বিষয়টা নিয়ে মজা নিতে থাকে এবং নানা ধরনের কথা শোনায়।
যার কারণে আমরা তখন সিদ্ধান্ত নিই যে এর বদলা আমরা নিয়েই ছাড়বো। তবে তখন আমরা লক্ষ্য করি যে ভিনেলার উপরে আনন্দের একটা অ্যাট্রাকশন কাজ করছে, তাই আমরা আনন্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য প্ল্যান করি। তখন থেকেই আনন্দের সাথে ভিনেলা এমনভাবে কথা বলতো যেন সে আনন্দকে অনেক পছন্দ করে। ধীরে ধীরে আনন্দ আমাদের আয়ত্তে চলে আসে এবং আমরা ওকে ইসাক স্যারের বিপক্ষে খেপাতে শুরু করি। এভাবে খেপাতে খেপাতে আমাদের কোচিং এর শেষ দিন চলে আসে। তখন আমরা একটা প্ল্যান করি। আমরা প্রথমে ভিনেলার কাপড়ের কিছু অংশ ছিঁড়ে ইসাক স্যারের কাছে যাই এবং তাকে বলি যে আনন্দ ভিনেলের সাথে জোর জবরদস্তির চেষ্টা করেছে। তখন ইসাক স্যার তার শ্যালকের ব্যাপারে সব শুনে লজ্জায় পুরো ভেঙে পড়ে। এরপর ভিনেলা এবং লাক্সমি ইসাক স্যারের রুম থেকে বেরোলে দেখা যায় যে আনন্দ ইসাক স্যারের রুমের দিকে আসছে এবং ভিনেলা কান্না কান্না চেহারায় আনন্দকে বলতে থাকে, দেখো তোমার দুলাভাই আমার সাথে এগুলো কি করেছে। তার মানে এই মেয়েটা দুজনকে দিকে খেপিয়ে দিয়েছে। এই সব দেখে আনন্দ এবং ইসাক স্যারের মধ্যে একটা তুমুল ঝগড়া সৃষ্টি হয় এবং তাদের ঝগড়া হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। তবে এই হাতাহাতিগুলো দেখে কিন্তু ওই মেয়েরা দূর থেকে খুব মজাই নিচ্ছিল। তবে মেয়েগুলোর এই সব কর্মকাণ্ড কিন্তু একজন মহিলা দূর থেকে দেখে নিয়েছিল, যে ছিল সেই কোচিং এরই একজন হেল্পার। অ্যালেক্স এদের সব কথা শুনে তাদেরকে জিজ্ঞেস করে, এরপর কি আনন্দের সাথে কখনো তোমাদের দেখা হয়েছিল? তখন তারা বলে কোচিং থেকে বেরিয়ে যাওয়ার পর আনন্দ ভিনেলার সাথে কথা বলার অনেক চেষ্টা করত। তবে আমরা তিনজন আনন্দের কাছে গিয়ে বলি যে ভিনেলা তোমার সাথে আর কখনোই দেখা করতে চায় না এবং তোমার মতন কুৎসিত এবং বলদ ছেলের সাথে ভিনেলা কখনোই সম্পর্ক রাখবে না। এরপর অ্যালেক্স বাকি দুজন মেয়ের নাম জিজ্ঞেস করলে তারা বলে এদের একজনের নাম ছিল লাক্সমি এবং অন্যজনের নাম আনিতা। এবার অ্যালেক্স সেই দুজন মেয়ের বাসার ঠিকানা জানতে চাইলে তারা বলে কোচিং থেকে বের হওয়ার পর আমাদের 5 জনের একে অপরের সাথে আর কখনো যোগাযোগ হয়নি। হয়তোবা কোচিং এ গেলে আপনি আনন্দ এবং বাকি মেয়েগুলোর ব্যাপারে আরো বেশ কিছু তথ্য বের করতে পারবেন। তখন অ্যালেক্স দ্রুত তার দলবল নিয়ে সেই কোচিং এর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে কোচিং এর মালিক ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে সে আর বেঁচে নেই এবং পার্বতী ম্যাম তার স্বামীর এরকম মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ায় আনন্দ সেই কোচিং সেন্টার বেচে দিয়ে পার্বতী ম্যামকে নিয়ে চিরদিনের জন্য এখান থেকে চলে গিয়েছিল। তখনই অ্যালেক্স একজন দোকানদারের মাধ্যমে জানতে পারে যে এখানে একজন মহিলা থাকে যে আগে সেই কোচিং সেন্টারে কাজ করত এবং আনন্দ কোচিং সেন্টার বেচার পর সেই মহিলাকে প্রায় 3 লাখ টাকা দিয়ে গিয়েছিল যাতে সেই মহিলার ফিনান্সিয়াল কোনো প্রবলেম না হয়। এরপর অ্যালেক্স সেই মহিলার সাথে দেখা করতে যায় যাকে আমরা সেই 5 জন মেয়ের প্ল্যানগুলো শুনতে দেখেছিলাম। অ্যালেক্স তখন সেই মহিলাকে ইসাক স্যারের সাথে আসলে সেদিন কি ঘটেছিল তা খুলে বলতে বললে সেই মহিলা ভয়ে ভয়ে বলে ছাদ থেকে পড়ে যাওয়ার আগে আনন্দ এবং স্যারের মধ্যে অনেক ঝগড়া চলছিল। এক পর্যায়ে আনন্দ স্যারকে অনেক জোরে লাঠি দিয়ে আঘাত করে যার কারণে স্যার উপর থেকে নিচে পড়ে যায়। সেই সময় পার্বতী ম্যাম সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলে এবং তার স্বামীকে এভাবে মাটিতে পড়তে দেখে সে পুরো শকড হয়ে যায়। সেই সময় পার্বতী ম্যাম প্রেগনেন্ট ছিল এবং তার ডেলিভারি হতে আর মাত্র 2 মাস বাকি ছিল। এছাড়া আমি তখন সেখানে ছিলাম এবং আমি আনন্দকে এটা করতেও দেখে ফেলেছিলাম, কিন্তু আনন্দ আমার পা ধরে রিকোয়েস্ট করে নেয় যে এই ব্যাপারে যেন আমি কাউকে কিছু না বলি। সত্যি কথা বলতে আনন্দ এই কাজটা ইচ্ছা করে করেনি, তাই আমিও কাউকে কিছু না বলার সিদ্ধান্ত নেই। আমাদের প্রিয় ইসাক স্যার এবং পার্বতী ম্যামের এই অবস্থা হয়েছে শুধুমাত্র সেই মেয়েগুলোর জন্য। সেই 5 জন মেয়ে আনন্দকে তার জালে ফাঁসিয়ে ইসাক স্যার এবং পার্বতী ম্যামের আজ এই অবস্থা করেছে। আমি আনন্দকে সেই মেয়েগুলোর সকল প্ল্যান বলেছিলাম, কিন্তু সে এগুলো প্রথমে বিশ্বাস না করলেও পরে বুঝতে পারে যে সেই মেয়েগুলো শুধুমাত্র তার দুলাভাইকে শাস্তি দিতেই তাকে ব্যবহার করেছে। তখন অ্যালেক্স সেই মহিলার কাছ থেকে আনন্দের কোনো ছবি বা ঠিকানা আছে কিনা জিজ্ঞেস করলে সেই মহিলা বলে আমার কাছে না আছে আনন্দের কোনো ছবি আর না আছে আনন্দের কোনো ঠিকানা। আজ প্রায় 8-9 বছর হয়ে গেছে আমার সাথে আনন্দের কোনো যোগাযোগ নেই। তখন অ্যালেক্স আনিতা এবং লাক্সমির অ্যাড্রেস জানতে চাইলে সেই মহিলা জানায় কোচিংয়ে অনেক আগে বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার কোনো ডকুমেন্টস এখন আর তাদের হাতে নেই। তবে কিছু সময়ের জন্য থাকলেও আনন্দের ব্যক্তিগতভাবে সে 5 জন মেয়ের ডকুমেন্টস আমার কাছ থেকে নিয়ে চলে যায়। এসব শুনে এত দূর এসেও আনন্দের ব্যাপারে কোনো ক্লু না পাওয়ায় সে প্রচন্ড মন খারাপ করে ফেলে। ঠিক 3 দিন পর কিছু ছেলে পেলে একটা মাঠে ফুটবল খেলতে গেলে দেখতে পায় যে বারের মধ্যে একটা লাশ টানানো আছে। এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে ইনভেস্টিগেশন করা শুরু করে এবং জানতে পারে যে এই লাশটিকেও একই খুনি খুন করেছে এবং মার্ডার হওয়া ব্যক্তিটি ছিল লাক্সমি নামের সেই মেয়েটির স্বামী। তখন ডিজিপি মেনন অ্যালেক্সকে সে মার্ডারের ব্যাপারে বললে অ্যালেক্স তার রুমে থাকা মানচিত্রের মধ্যে 4টা গোল দাগ আঁকে এবং সেই গোল দাগগুলোকে মিলিয়ে একটা ক্রস এঁকে বলে খুনি 150 কিলোমিটারের মধ্যে প্রতিটা খুন করেছে।
তার মানে সেই 4টা খুনের স্থানকে মিলিয়ে যেই ক্রস তৈরি হবে তার ঠিক মিডল পয়েন্টেই 5 নম্বর খুন হতে পারে। এর মানে খুনি আনিতার স্বামীকে এই পয়েন্টের আশেপাশেই কিডন্যাপ করে রাখবে। এরপর অ্যালেক্স ডিজিপিকে একটা বড় টিম বানাতে বলে, যাদের কাজ থাকবে সেই পয়েন্টের আশেপাশে থাকা সকল পেট্রোল পাম্প, সার্ভিস সেন্টার এবং গ্যারেজে খোঁজ নেওয়া যে তারা কোনো লাল জিপের গাড়ি দেখেছে কিনা। এই সব কিছু শোনার পর পুলিশ যখন তাদের কাজে লেগে পড়ে তখনই তাদের একজন মেকানিকের সাথে দেখা হয় যে সেই জিপ গাড়িটাকে দেখেছিল। এটা জানতে পেরে অ্যালেক্স দ্রুত সেখানে এসে পৌঁছায় এবং সেই মেকানিক গাড়িটিকে কখন দেখেছে সেটা জিজ্ঞেস করলে সে জানায়, আমি 1 বছর আগে যখন পেট্রোল পাম্পে কাজ করতাম তখন এরকম একটা গাড়ি আমাদের পেট্রোল পাম্পে এসেছিল। তখন অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে 1 বছর আগে দেখা গাড়িটির কথা কিভাবে তার মনে আছে। তখন সেই মেকানিক বলে, স্যার এই গাড়িটির চাকা কিছুটা আজব ছিল, মানে চাকাগুলো গাড়ি থেকে অনেকটা বেরিয়ে ছিল। তখন অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে, আমি যদি সেই লোকটার চেহারা তোমাকে দেখাই তাহলে কি তুমি চিনতে পারবে? জবে সেই মেকানিক বলে, অবশ্যই আমি চিনবো স্যার, কারণ কিছুদিন আগেই সে তার অন্য একটা গাড়ি সার্ভিসিং করানোর জন্য এখানে এসেছিল, আর সেই গাড়িটা ছিল একটা সুইফট গাড়ি। তখন গ্যারেজের মালিক সেই লোকটিকে ডাকায় যে সেদিন ওই গাড়িটা সার্ভিসিং করিয়েছিল। তখন অ্যালেক্স সবার উদ্দেশ্য করে বলে যে আপনারা যদি সেই লোকটির ব্যাপারে বিশেষ কিছু মনে পড়ে তাহলে অবশ্যই আমাদের বলুন, কারণ এটা আমাদের কেস সলভের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তখনই ক্যাশ কাউন্টারে বসা লোকটি বলে ওঠে, সে যখন আমাকে টাকা দিচ্ছিল তখন তার বাম হাতে টাকাগুলো গুনছিল। তখন পেট্রোল পাম্পে কাজ করা সেই মেকানিক বলে ওঠে, আমার মনে হয় স্যার সে একজন পুলিশের লোক, কারণ আমি তার গাড়িতে পুলিশের কিছু ডকুমেন্টস দেখতে পেয়েছিলাম যেখানে লেখা ছিল কেরালা পুলিশ। তখন আরেকজন মেকানিক যে সেই লোকের সুইফট গাড়ির কাজ করেছিল সে বলে, আমার মনে হয় না যে সে একজন পুলিশ, কারণ তার গাড়িতে আমি ডাক্তারের কিছু ইনস্ট্রুমেন্ট এবং লোগো দেখতে পেয়েছিলাম। এই সব শুনে তখনই অ্যালেক্সের মনে পড়ে যে সে যখন কিছু ফাইল ফরেন্সিক রিপোর্টারকে দিয়েছিল তখন সেখানে থাকা একজন ডাক্তার বাম হাতে সেই ফাইলগুলোর পৃষ্ঠা উল্টাচ্ছিল। তাই অ্যালেক্স সেই দুজনকে নিয়ে চলে যায় ফরেন্সিক ডিপার্টমেন্টে এবং সেই ডাক্তারকে জিজ্ঞেস করে, আপনি কি সুইফট গাড়িতে কোনো কাজ করিয়েছিলেন? তখন সেই ডাক্তার বলে, হ্যাঁ, কিন্তু আমাকে আপনি এটা জিজ্ঞেস করছেন কেন? তখনই পেট্রোল পাম্পে কাজ করা সেই মেকানিক বলে ওঠে, স্যার এটা তো সেই লোক নয় যার কথা আমি আপনাকে বলছিলাম। তখন সেই ডাক্তার বলে, আমি তো সেখানে একা যাইনি, বরং আমার সাথে আরো একজন গিয়েছিল। আর এখানেই মুভির আসল টুইস্ট উন্মোচিত হয়। আসলে ডাক্তারের গাড়িতে কাজ করানোর জন্য তার সাথে পিটার নামের আর একটা ছেলে এসেছিল। এই পিটার ফরেন্সিক ডাক্তারের কাছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। তখন অ্যালেক্স পিটার কোথায় জিজ্ঞেস করলে ডাক্তার বলে সে তো এখন ছুটিতে আছে এবং পিটার যখন ছুটি কাটায় তখন তার ফোন বন্ধ থাকে। তখন অ্যালেক্স বলে, আপনি ওকে একটা মেসেজ দিয়ে রাখেন যাতে ওর মোবাইলে মেসেজ রিসিভ হলে আমরা ওর লোকেশন ট্রেস করতে পারি। তখন অ্যালেক্স পিটার কবে কবে ছুটি নিয়েছিল তা দেখতে থাকলে একটা জিনিস খেয়াল করে যে আগের 4 খুন যখনই হয়েছিল পিটার তখনই ছুটিতে ছিল। এরপর অ্যালেক্স তাদের জিজ্ঞাসা করে, আপনাদের কাছে কি পিটারের কোনো ছবি আছে? তখন ডাক্তার বলে, এখন তো নেই, তবে তার কোয়ার্টারে হয়তো থাকতে পারে। তখন অ্যালেক্স পিটারের কোয়ার্টারে গেলে দেখতে পায় যে সেখানে পার্বতী ম্যাম এবং তার মেয়ের ছবি ঝোলানো আছে। আর এখান থেকে আমরা জানতে পারি যে পিটারই হচ্ছে আনান ম্যামের সেই রাগী ছেলেটি। পার্বতী ম্যাম এখন আর বেঁচে নেই, তবে তার মেয়ের পুরোপুরি দেখভাল করছে আনান। তবে আনান তার ভাগ্নিকে এখন একটা বোর্ডিং স্কুলে দিয়ে দিয়েছে। সেখানে আনন্দের একটা ল্যাপটপ ছিল এবং পুলিশ যখন সেই ল্যাপটপটা খুলতে যায় তখন তারা দেখতে পায় যে ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তখন অ্যালেক্স মনে মনে ভাবে যে যেহেতু আনান বাইবেল পড়তে অনেক পছন্দ করত এবং সে খুনও করেছে বাইবেল অনুসারে, তাই হতে পারে ল্যাপটপের পাসওয়ার্ড হোলি বাইবেল হবে। আর এটা লিখতে ল্যাপটপে বা সত্যি সত্যি খুলে যায়। এছাড়াও পুলিশ সেই ল্যাপটপের মধ্যে সেই মেয়েদের নামে 5টা ফাইল দেখতে পায়। তখন অ্যালেক্স আনিতা নামে সেই ফাইলটা চেক করতে বললে তারা জানতে পারে যে আনিতার স্বামী আর কেউই নয়, সে হচ্ছে অ্যালেক্সেরই আপন ভাই সঞ্জু। এই দৃশ্য দেখে তখনই অ্যালেক্সের মা অ্যালেক্সকে ফোন দিয়ে বলে যে তোর ভাইয়ের সাথে কি তোর কোনো কথা হয়েছিল? কারণ ওর স্ত্রী আমাকে ফোন দিয়ে বলছে যে সঞ্জু 2 দিন ধরে ঘরে আসেনি এবং কারো ফোনই সে রিসিভ করছে না। তার মানে তো তোমরা বুঝতেই পারছো ইতিমধ্যে এই কিলার তাকে কিডন্যাপ করে নিয়েছে। এবার ফাইনালি পরের দৃশ্যে আমরা আনন্দকে দেখতে পাই যে সঞ্জুকে কোনো একটা জায়গায় বেঁধে রেখে তার বুকে সার্জিক্যাল নাইফ দিয়ে কাটতে শুরু করে। তখন সঞ্জু আনন্দকে বলে, আমি তোমার সাথে এমন কি করেছিলাম যে তুমি আমার সাথে এমন করছো? তখন আনন্দ বলে, তুই কিছু করিসনি, কিন্তু তোর স্ত্রী আমাকে এবং আমার পুরো পরিবারটিকে নষ্ট করে দিয়েছে, যার কারণে আজ এই মূল্য তোকে দিতেই হবে। তখন সঞ্জু তাকে বারবার ছেড়ে দিতে বললেও আনন্দ বলে, তুই কি পারবি আমার সে পরিবারটাকে ফিরিয়ে দিতে? এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সঞ্জু সেখানে বেহুশ হয়ে পড়ে।
তখন আনন্দ কিছুক্ষণের জন্য তার মোবাইলটি চালু করলে পুলিশ সাথে সাথে আনন্দের লোকেশন পেয়ে যায়। ডিজিপি অ্যালেক্সকে ফোন করে দ্রুত সেখানে যেতে বলে এবং পুলিশ একটু খোঁজাখুঁজি করে আনন্দ যেই বাড়িতে সঞ্জুকে আটক করে রেখেছিল সেই বাড়ির খোঁজ বের করে ফেলে। তখন অ্যালেক্স সেই বাড়ির মধ্যে প্রবেশ করলে দেখা যায় যে আনন্দ সঞ্জুর গলায় ছুরি ধরে রেখেছে এবং অ্যালেক্সকে হুঁশিয়ারি দিয়ে বলছে যে সে যদি এক পাও আগায় তাহলে সে সঞ্জুকে মেরে ফেলবে। তখন অ্যালেক্স অনেক প্যানিকড হতে থাকে, কারণ আজকের সিচুয়েশনও ঠিক তেমনই ছিল যেমনটা তার স্ত্রী ও মেয়ের সাথে ছিল। তখন সে তার স্ত্রী মেয়েকে বাঁচাতে না পারলেও এবার সে তার ভাইকে আর হারাতে চায় না। এরপর অ্যালেক্স সেখানে লক্ষ্য করে যে আনন্দ আগে থেকেই সেখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার রেখেছে যাতে কেউ এখানে আসলে কোনো গুলি চালাতে না পারে। কিন্তু তখনই একজন পুলিশ সেখানে এসে আনন্দের দিকে গুলি চালাতে থাকলে অ্যালেক্স তাকে এটা করতে বারণ করে। তখন অ্যালেক্স আনন্দকে তার ভাগ্নির কথা মনে করাতে থাকলেও আনন্দ একদমই অ্যালেক্সের কথায় গলে যায় না এবং সে এবার একটা পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালাতেই যাবে। ঠিক সেই সময় অ্যালেক্স সেখানে থাকা একটা অ্যাকুয়ারিয়ামের ভিতর দিয়ে গুলি চালিয়ে আনন্দের মাথা উড়িয়ে দেয়। এবার অ্যালেক্স আর কোনো ভুল করেনি, যার ফলে পুলিশরা সেই রুমের গ্যাসের লাইনটা বন্ধ করে দেয় এবং সঞ্জুকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। তো পরের দৃশ্যে আমরা অ্যালেক্সকে বোর্ডিং স্কুলে দেখতে পাই, যেখানে সে মূলত গিয়েছিল আনন্দের ভাগ্নিকে অ্যাডপ্ট করতে। এছাড়াও আমরা দেখতে পাই যে অ্যালেক্স এবার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সে আবারও তার পুরাতন চাকরিতে ব্যাক করেছে এবং ঠিক এমনই একটা সুন্দর এন্ডিং এর মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়।